ব্যানার্জি, মমতা ব্যানার্জি, আমরা বাকি এমএলএদেরও বলবো, আমরা জানি অনেকে চাপে গেছেন, যারা বিধায়ক, যারা ওদিকে সই করেছেন বা দু জায়গায় সই করে একটা আইনি ফাঁদে পড়ে গেছেন, সেই আইনে কি হবে সেটা আবার আমরা দেখছি। কিন্তু তারা সবাই মনের ইচ্ছায় জাননি। এখনো পর্যন্ত যারা যারা যোগাযোগ করেছেন, রুকবানুরের সঙ্গে করেছেন, শোভনদার সঙ্গে করেছেন, আমার সঙ্গে করেছেন, মদনদার সঙ্গে করেছেন, আলিফার সঙ্গে করেছেন, সবার সঙ্গে কথা চলছে। এরা অধিকাংশ মন থেকে ওদিকে নেই, কার্যত 90 থেকে 95% মন থেকে ওদিকে নেই। মোশাররফের সঙ্গে যোগাযোগ করেছেন, আজকেও কয়েকজন কথা বললেন, তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমাদের সঙ্গে থাকলে এইসব পুলিশ হ্যান ত্যান আমরা সব সামলে দেবো। তো ফলে আমরা শুধু তাদের বলবো, সেই বিধায়কদের, দেখুন আপনারা অনেকে এলাকায় ঢুকতে পারছেন না, গদ্দার বলছে, বেঈমান বলছে, কেন শুনবেন? আপনি তো তৃণমূলের একজন সেনাপতি, তৃণমূলের সৈনিক, মাথা উঁচু করে থাকুন। আমরা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললাম, বৈঠক করলাম, চা বিস্কুট খাওয়ালেন, খুঁটিনাটি নানা ব্যাপারে আলোচনা হলো। এবার উনি কতটা করতে পারবেন সেটা ওনার ব্যাপার, আর আমাদের বিরোধী দলের দায়িত্ব পালন করার আমরা সেটা করেছি। কিন্তু যে যেটাই করেছি মাথা উঁচু করে করেছি, আত্মসম্মান বিসর্জন দিয়ে কেউ কোনো দিকে করিনি। ফলে যারা, যে বিধায়করা অনেক মনোকষ্ট নিয়ে ওই দিকে আছেন, তারা ভেবে দেখুন যে মাথা উঁচু করে বিরোধী দলে থাকবেন, আবার সরকারের সঙ্গেও প্রশাসনিক বিষয়ে, আইন শৃঙ্খলার বিষয়ে, সমস্যার বিষয় বা উন্নয়নের বিষয়ে যোগাযোগ রাখবেন। তো সেটা করবেন, নাকি এলাকায় মুখ দেখাতে পারবেন না, ওদিকে ঘুরে বেড়াবেন? ফলে আপনারা ভেবে যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি বলছি, আমি হ্যাঁও বলছি না, নাও বলছি না, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। বিরোধী দলনেতা এখনো পর্যন্ত সারা বাংলায় তৃণমূল কর্মীরা যে আক্রান্ত হচ্ছেন, নেতারা আক্রান্ত হচ্ছেন, একটা থানায় যাননি, কোনো কারুর কাছে যাননি, হকার উচ্ছেদ হচ্ছে, মিনিমাম প্রতিবাদ করেননি। ওকে তো আমরা বিরোধী দলনেতা মানিই না। আমি শুধু বলবো যে আজকে এই যে রাজ্যপালের ভাষণে এখানে লেখা আছে যে রাজ্যপালের ভাষণের মধ্যে খুব স্পষ্ট ভাষায় লেখা আছে, ঠিক কোথায় লেখা আছে আমি খুঁজে আর সময় নষ্ট করছি না, কিন্তু রাজ্যপালের ভাষণে খুব শুনছিলাম, এই 6 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে তারা একেবারে মহিলা, শিশু, সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের উপর ঘটনার, ইংরেজিটা দাও তো, ঘটনার নিগ্রহের এইসব কোনো শিথিলতা বা সহনশীলতা দেখা হবে না। এটা বলছেন রাজ্যপাল, যে কোনো মহিলার উপর নির্যাতনের দেখা হবে না। তো সেই অনুযায়ী তো আগে ঋতকে অ্যারেস্ট করা উচিত, ওর বিরুদ্ধেই তো নারী নির্যাতনের এফআইআর আছে। রাজ্যপালের ভাষণ যদি ঠিক হয় তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। অবিলম্বে বলা উচিত যে স্পিকারকে একটা পার্টির এক্সপেল্ড একখানা মালকে বসিয়েছেন বিরোধী দলনেতা পদে, ঘাড় ধরে জেলে পাঠানো উচিত। এফআইআর ভুলে গেলেন রায়গঞ্জের, এই বালুরঘাটের কেস ভুলে গেলেন? কেউ মারা যেতে পারে, কিন্তু সেটা বন্ধ করা যায় না। রাজ্যপালের এই কথা যদি ঠিক হয়, 2 নম্বর অনুচ্ছেদ, মানে এতখানি প্রায়োরিটি দেয়া, যদি এটা রাজ্যপালের বক্তব্যের এই 2 নম্বর অনুচ্ছেদ, এই 6 নম্বর যদি ঠিক হয়, যে সেই জায়গায় তিনি পরিষ্কার বলছেন যে এই মহিলা এবং শিশুদের উপর যে কোনো রকম কোনো অবস্থায় তারা, তাহলে যার বিরুদ্ধে এই মহিলার ভয়ঙ্কর অভিযোগ, তারপর আপনারা তো সব দেখেছেন, জিপ টিপ বের করে নানা রকম ভিডিও টিডিও আপনারা তো দেখেছেন সব, একসময় তো প্রাক্তন মুখ্যমন্ত্রীও দেখিয়ে দিয়েছেন। তো এই যার বিরুদ্ধে এফআইআর, এই রাজ্যপালের ভাষণকে তখনই সত্যি বলে মানব যদি ঋতকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে। একজন নারী নির্যাতনকারী এফআইআর নেমকে স্পিকারের দলায় বিরোধী দলনেতা পদে বসিয়ে রাজ্যপালের এই বইটা অসার বস্তু। ঋতকে সরান, তাহলে বুঝবো যে রাজ্যপালের ভাষণের মেরিট আছে।
যে রাজ্যপালের ভাষণে লেখা আছে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে 0 টলারেন্স, তাহলে ঋতর মতো একটা চাটন ঋতর বিরুদ্ধে একটা নারী নির্যাতনকারী, তার বিরুদ্ধে এফআইআর থাকলে তাকে আপনারা করে কি করে বসালেন অপোজিশন লিডারের পদে? আমরা তো মানি না, কিন্তু এই বইটা অসার বস্তু, এই বইটা অসার বস্তু, মানে না। তার কারণ হচ্ছে এখানে লেখা নারী নির্যাতনে 0 টলারেন্স। নারী নির্যাতনের 0 টলারেন্স হলে চাটন ঋত এফআইআর নেমড, সে কি করে এখানে বসে থাকে? স্পিকারের দেয়া অনৈতিকভাবে ব্যাকডোর পলিটিক্স, গ্যারেজে দাঁড়িয়ে, ঘরের সামনে দাঁড়িয়ে কি করে এটা পেয়ে যায়? আমাদের বলে চটি চাটা, আমাদের মমতাদি গরিবের জিনিস, হাওয়াই চপ্পল চটি পড়ে, 105 চটি চাটা, ওই ক্যাম্প তো বালিশ চাটা। তো বালিশ চাটা ক্যাম্পে যারা আছে, এই রাজ্যপালের ভাষণ পুরোটা মানবো যে এটা ঠিক আছে, মেরিট আছে, কিন্তু তার একটাই নমুনা হবে ঘাড় ধাক্কা দিয়ে ঋতকে তাড়ানো। হ্যাঁ, আমি এতক্ষণ বাংলাতেই তো বললাম। আমি আইনের বিষয়টা বলতে পারবো না। আইনের বিষয়, আইন মামলা চলবে, আইনের পথে চলবে, এবং সেখানে আমাদের নেতৃত্ব, দক্ষ আইনজীবী, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিশেষজ্ঞরা আছেন। ও ব্যাপারে আমি এখানে কোনো মন্তব্য করব না। অরূপের সঙ্গে আমার কথা হয়নি, ব্যাংকের সঙ্গেও কথা হয়নি, আর গোটা বিষয়টা আমি এবং এখানে যারা আছি তারা কেউ জানি না, ফলে বলতে পারবো না। দলের সঙ্গে, দলের ওয়ার্কিং কমিটির মিটিং যদি হয়ে থাকে তার ডিটেলস নিশ্চয়ই আমি এখানে আলোচনা করতে বসবো না। এ ব্যাপারে আমার কোনো মন্তব্যই নেই। সেটা আমি যা যা হয়েছে, কিন্তু ওয়ার্কিং কমিটির মিটিং এর বিষয় নিয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না। তো যিনি, যদি কেউ বলে থাকেন তিনি বলতে পারবেন, ব্যাংক বলতে পারবে, আর বিষয়টা যারা দেখেন বলতে পারবে। আমাদের ওটা এখতিয়ারই নেই, ফলে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আর রাজ্যপালের যে ভাষণ, তার উপরে একটা কথা বলি, যে নতুন সরকার এসেছে সবে, তাকে আমরা একটু সময় দেওয়ার পক্ষে, তাকে একটু সময় দেওয়ার পক্ষে। কিন্তু রাজ্যপালের ভাষণে কিছু কিছু জায়গায় কিছু প্রকল্পের কথা আছে, সরকার কি করতে চান কথা, এর উপর আমরা কোনো মন্তব্য করব না। কারণ একটা সরকার সবে এসেছেন, তারা কিছু ইতিবাচক ঘোষণা রাখবে, সেগুলো সময়ের সঙ্গে প্রমাণিত হবে। আমরা আজকে সমালোচনা করে কি করব? কিন্তু এমন দু একটি প্যারা রয়েছে, সেটা রাজ্যপালের ভাষণ একটু রাজনৈতিক, বিজেপি নেতার ভাষণ অনেকটা, এমন কিছু কিছু ভাষণ, মানে বিজেপির ইস্তাহারের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, এমন কিছু